পরবর্তী যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটা আমরা শিখব সেটা হচ্ছে কি সেন্ট্রিওল। তো আসো সেন্ট্রিওল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। যেমন দেখো যে কোন কোন জায়গাতে সেন্ট্রিওল থাকে এবং কোন কোন জায়গাতে সেন্ট্রিওল থাকে না, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে শৈবাল, ছত্রাক, মজবর্গীয়, ফানবর্গীয়, নগ্নবীজী এবং অধিকাংশ প্রাণীকোষে কিন্তু সেন্ট্রিওল থাকে। এবং আদিকোষ, ডায়াটম, ইস্ট, আবৃতবীজী উদ্ভিদে এই যে সেন্ট্রিওলটা এটা কিন্তু অনুপস্থিত। তো আমাদেরকে যে কোনো একটা মনে রাখতে হবে যে কোথায় উপস্থিত অথবা কোথায় অনুপস্থিত, যাতে আমরা এমসিকিউতে আসলে নয় বা কোনটি আছে সেটা দেখে দাগাতে পারি। এরপরে দেখো যে এই যে সেন্ট্রিওলটা এর ভৌত গঠনটা কীরকম। তো এই সেন্ট্রিওল প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত হয়। প্রথমে কি থাকে যে প্রাচীর, যদি আমরা এই চিত্রটা খেয়াল করি, বাইরের দিকে যেই আবরণীটা আছে এটা হচ্ছে প্রাচীর বা সিলিন্ডার ওয়াল। এরপরে আছে হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস। কেন ট্রিপলেটস বা ত্রয়ী বলা হচ্ছে? কারণ আমরা এই চিত্রে যদি খেয়াল করি যে তিনটা নল একত্রে মিলিত হয়ে একটি নলে পরিণত হয়েছে, তো এই জন্য একে বলা হয় কি ত্রয়ী বা ট্রিপলেটস। এরপরে আছে যোজক বা লিঙ্কার। এই যে তিনটা নালিকা বা উপনালিকা একত্রে যুক্ত হয়ে আছে, এই যুক্ত হওয়ার জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যোজক বা লিঙ্কার। তো এই তিনটা উপাদানের সমন্বয়ে কিন্তু সেন্ট্রিওলটা গঠিত হয়। এরপরে আসো যে এই যে সেন্ট্রিওল প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। এই যে পুরো আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ট্রোজোম বা এটাকে যদি কল্পনা করি সেটা হচ্ছে সেন্ট্রিওল। তো এই যে জায়গাটা এই পুরোটাতে আছে কয়টা ত্রয়ী অনুনালিকা? 9টি। এবং এই 9টি মিলেই কিন্তু এর ভিতরেও অবস্থান করতেছে। সেন্ট্রোজোম বলুক বা হচ্ছে সেন্ট্রিওল বলুক, 9টি ত্রয়ী অনুনালিকা মিলে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল গঠিত হয়। সেন্ট্রোজোমের ক্ষেত্রে যেটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে কি সেন্ট্রোস্পিয়ার, অর্থাৎ সেন্ট্রোজোমের ভিতরে যে তরল পদার্থটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রোস্পিয়ার। এরপর আসো যে এই যে সেন্ট্রোস্পিয়ার এবং এই সেন্ট্রিওলকে একত্রে কি বলা হয়? সেন্ট্রোজোম, যা আমরা চিত্রে আগেই দেখে ফেলেছি। তো এই সেন্ট্রিওলের কিন্তু নির্দিষ্ট কাজ আছে। তো কাজগুলো কি কি দেখো। এর কাজ হচ্ছে কোষ বিভাজনে মাকু তন্তু গঠন করা। কোষ বিভাজনের সময় কি করা? মাকু তন্তু গঠন করা, কোষ বিভাজনে সাহায্য করা। এবং সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা। যেই কোষগুলোতে চলাচলের জন্য সিলিয়া বা ফ্লাজেলা দরকার সেই কোষগুলোতে কিন্তু এই সেন্ট্রিওল সিলিয়া ও ফ্লাজেলা তৈরি করে থাকে। এরপরে আছে দেখো যে শুক্রাণুর লেজ গঠন করা, অর্থাৎ এটা যদি আমরা শুক্রাণুর মস্তক ধরি তো এই লেজ গঠন করার কাজটা কার? সেন্ট্রিওলের। এরপরে আসো যে পরবর্তী অঙ্গাণু সেটা হচ্ছে কি কোষীয় কঙ্কাল। এই কোষীয় কঙ্কাল কিন্তু তিনটা উপাদানের সমন্বয়ে গঠিত হয় এবং এই তিনটা উপাদান হচ্ছে কি মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন এই যে চিত্র এইখানে দেখানো হয়েছে মাইক্রোটিউবিউলস টিউব। তো দেখো যে মাইক্রোটিউবুলসটা দেখতে কেমন। মাইক্রোটিউবুলসটা হচ্ছে অশাক, লম্বা, নলাকার। তো আমরা চলো যে মাইক্রোটিউবুলসের গঠনটা দেখে আসি। এটা হচ্ছে একটা কোষ এবং এর ভিতরে কি আছে? সেল অর্গানিলস, হচ্ছে কোষীয় অঙ্গাণু। তার ভিতর থাকে হচ্ছে মাইক্রোটিউবুলস। তো এই যে মাইক্রোটিউবুলসের ব্যাস বা ব্যাসার্ধ এটা হচ্ছে কত? 125 অ্যাংস্ট্রম। এবং এই যে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি এই যে 250 অ্যাংস্ট্রম হচ্ছে এর ব্যাস, আর ব্যাসার্ধ 125 অ্যাংস্ট্রম। এবং প্রত্যেকটা যে অর্গানিলস আছে যেটা হচ্ছে থামলিন প্রোটিন দ্বারা গঠিত, এটার ব্যাস হচ্ছে 45 অ্যাংস্ট্রম। তো এইগুলো মিলিত হয়ে আলফা বিটার মাধ্যমেই কিন্তু এই মাইক্রোটিউবুলসটা তৈরি করে। টিউব মানে যেহেতু হচ্ছে নালিকা, তো এইগুলো মিলিত হওয়ার মাধ্যমে একটা নালিকা তৈরি করে এবং সেটা খুবই ক্ষুদ্র নালিকা, এই জন্য একে বলা হয় মাইক্রোটিউবুলস। তো দেখো যে এই যে মাইক্রোটিউবুলস এইটার 13টি
প্রোটোটিউবুল দ্বারা গঠিত হয় এবং এর আকার কেমন এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে সর্পিল আকারে সজ্জিত থাকে। তো সর্পিল আকার জিনিসটা কেমন, যে আমরা যদি কয়েলের কথা চিন্তা করি, এই যে পেঁচানো অবস্থাটা একে বলা হয় সর্পিল আকারে সজ্জিত থাকা। তো এইভাবে একটা বেজ স্ট্রাকচার তৈরি করে এই মাইক্রোটিউবুল, যেটা হচ্ছে কোষীয় কঙ্কালের মতো কাজ করে। এরপরে আসো এরপরে দেখো যে এর অবস্থানটা কোথায়। আমরা দেখলাম যে মাইক্রোটিউবুলসটা দেখতে কেমন এবং এর কাজটা কি, অর্থাৎ কোষীয় কঙ্কাল গঠন করার জন্য কিন্তু মাইক্রোটিউবুলস তৈরি হয়। এরপরে দেখো যে এর অবস্থানটা কোথায়, ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদির উপগাঠনিক উপাদান হিসেবে, যেইগুলো একটা কোষের চলাচলে সাহায্য করে, অর্থাৎ সিলিয়া এবং ফ্লাজেলা সেইগুলোর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এই মাইক্রোটিউবুলস। এই যে প্রথম কাজটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদির বিচলনে সাহায্য করে নিচের কোনটি। এখানে কিন্তু তিনটা অপশন আছে, যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট নাকি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো তিনটা অপশনের মাধ্যমে কিন্তু এই টিকটা দিতে পারে যে ফ্লাজেলা এবং সিলিয়া ইত্যাদির বিচলনে সাহায্য করে কোনটি। এরপর আসো মাইক্রোফিলামেন্ট। ফিলামেন্ট মানে কি, তন্তু, আর মাইক্রো মানে ক্ষুদ্র। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র তন্তুর সমন্বয়ে কিন্তু একটা, মাইক্রো মানে কি ক্ষুদ্র, আর ফিলামেন্ট মানে ফিলামেন্ট, তন্তু। ফিলামেন্ট মানে কি তন্তু। তো এই যে মাইক্রোফিলামেন্ট এটা গঠিত হয় কি অ্যাক্টিন প্রোটিন দ্বারা, এই জন্য একে বলা হয় কি অ্যাক্টিন প্রোটিন বা অ্যাক্টিন ফিলামেন্টও বলা হয়। তো অপর নামটা আমাদের মনে রাখতে হবে যে মাইক্রোফিলামেন্টের অপর নাম কি অ্যাক্টিন ফিলামেন্ট। কেন, কারণ হচ্ছে এটা অ্যাক্টিন প্রোটিন দ্বারা গঠিত। এবং এর গঠনটা কেমন, মাইক্রোফিলামেন্ট সরু, লম্বা এবং সংকোচনশীল পেঁচানো দ্বিতন্ত্রী। এবং এই যে প্রোটিন অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে গঠিত, যার কারণে নাম বলা হচ্ছে কি অ্যাক্টিন ফিলামেন্ট। এরপরে আছে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট মানে আমরা কি জানি, মধ্যবর্তী, অর্থাৎ দুইটার মধ্যবর্তী কোনো কিছুকে বলা হয় হচ্ছে ইন্টারমিডিয়েট। তো এই দুইটা কি জিনিস, যে মাইক্রোটিউবিউলস এবং মাইক্রো ফিলামেন্টের মধ্যবর্তী এক ধরনের তন্তুকে বলা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ফিলামেন্ট মানে তন্তু আর ইন্টারমিডিয়েট মানে মাঝখানে। তো কার মাঝখানে, মাইক্রোটিউবিউলস এবং মাইক্রো ফিলামেন্টের মাঝখানে। তো এখানে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা আছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই কোষে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। কোথায় কোথায়, এটা হচ্ছে কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং ভাইমেন্টিন। তো এখানে আসতে পারে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায় না নিচের কোনটিতে। এখানে 3টা অপশন নিয়ে আর একটা কিন্তু বাইরে থেকে দিতে পারে। তো আমাদেরকে এই 4টাই মুখস্থ রাখতে হবে, যে কেরাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট এবং ভাইমেন্টিন। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে কি, যে এরা কোষের আকৃতি দান, যান্ত্রিক দৃঢ়তা প্রদানে অংশগ্রহণ করে। যেহেতু ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কিন্তু কোষীয় কঙ্কালের একটি অংশ, সেহেতু এটা কোষের আকৃতি দান এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে। এরপরে দেখো যে কোষের অন্যান্য তন্তুকে যথাস্থানে ধরে রাখতে সাহায্য করে। দেখো যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টটা কিন্তু মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবুলসের মধ্যবর্তী স্থানে অবস্থান করার মাধ্যমে কিন্তু দুইটাকে কি করতেছে, যথাস্থানে ধরে রাখতে সাহায্য করতেছে। তো এর কাজ এটা, এই দুইটা হচ্ছে তাহলে কিসের কাজ, ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ। তারপরে যে অঙ্গাণুটি আছে সেটা হচ্ছে কি পার অক্সিজম। তো পার অক্সিজমের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এটা কয় আবরণী বিশিষ্ট। পার অক্সিজম 1 আবরণী বিশিষ্ট। এই অধ্যায়ের যে অঙ্গাণুগুলো আছে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে যে কয় আবরণী বিশিষ্ট, দ্বি আবরণী নাকি 1 আবরণী নাকি আবরণ বিহীন, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পার অক্সিজমের ক্ষেত্রে আবরণের সংখ্যা হচ্ছে 1টা। এবং এই যে পার অক্সিজম, এখানে কিন্তু একটা এনজাইম সিক্রেট হয়। তো এই এনজাইমটার নাম হচ্ছে কি ক্যাটালেজ। এখন এই ক্যাটালেজ এনজাইমের কাজ কি, ক্যাটালেজ এনজাইমের কাজ হচ্ছে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইড। এটা কিন্তু আমাদের দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এই H2O2 কে কিন্তু ভেঙে পানি এবং
অক্সিজেন তৈরি করে এই ক্যাটালেজ এনজাইম। তাইলে H2O2 বিস্তুল্যতায় ক্যাটালেজ এনজাইমের সাহায্যে H2O2 পানি এবং অক্সিজেনে রূপান্তর করার মাধ্যমে কোষকে কিন্তু রক্ষা করে এই পারঅক্সিজম। এরপরে দেখো যে গ্লাইঅক্সিজম। এখন গ্লাইঅক্সিজমের ভিতরে কি দেখতে পাচ্ছি আমরা? গ্লাইঅক্সিজম দেখা যাবে কোথায়? লিপিডে। লিপিড গ্লাইঅক্সিজম। তো এইটা যদি আমরা কানেক্ট করি তাহলে বীজের লিপিড সঞ্চয়ী কোষে দেখা যাবে হচ্ছে কি গ্লাইঅক্সিজম। এরপরে আসে কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। তো এই সেল ভ্যাকিউলটা কে কি বলা হয়? প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বর। কোষ গহ্বরকে যে এই পর্দা ঘিরে রাখে তাকে বলা হয় কি? টোনোপ্লাস্ট। আর এই যে কোষ গহ্বরটা থাকে এটা কিন্তু প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বরটা বৃহদাকৃতির হয়, প্রাণী কোষে কোষ গহ্বর থাকতে পারে বা নাও থাকতে পারে, যদি থাকে সেটা কি হবে? খুবই ক্ষুদ্র। তো কোষ গহ্বরের যে আবরণ সেটাকে বলতেছি আমরা কি? টোনোপ্লাস্ট। এবং এই যে টোনোপ্লাস্ট এটা কি জাতীয় পদার্থ? রাবার জাতীয় পদার্থ। এই যে কোষ গহ্বরটা আছে এই কোষ গহ্বরটার কাজ কি উদ্ভিদ কোষের জন্য সেটা আমাদের মনে রাখতে হবে যে কোষ রস ধারণ করে। কোষ গহ্বরের ভিতরে কি থাকে? কোষ রস থাকে, প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা এবং কোষের অভ্যন্তরে পিএইচ এর যে মান অর্থাৎ অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে কোষ গহ্বরের ভিতর থেকে কিন্তু কোষ রস নিঃসরণের মাধ্যমে এই পিএইচ এর মান কিন্তু তারা কন্ট্রোল করে থাকে। তো এরা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। এছাড়া কোষের ভেতরের পানির চাপও রক্ষা করে এই কোষ গহ্বর। এরপরে দেখো পরবর্তী যে অঙ্গাণুর কথা আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু এবং একে কোষের মস্তিষ্ক বলা হয়। সেটা কি? নিউক্লিয়াস। সেটা কি? নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস সর্বপ্রথম কে আবিষ্কার করে এবং এর নামকরণ কে করছে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো দেখো যে রবার্ট ব্রাউন এই বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং নামকরণও করেন। তার মানে আবিষ্কারক এবং যে নামকরণ করছে সে কিন্তু একই জন, অর্থাৎ রবার্ট ব্রাউন। আমরা যদি এটাকে সহজে মনে রাখতে চাই যে ব্রাউন যদি লিখি ব্রাউন শেষে কি? দন্তন্য। দন্তন্যতে কি মনে রাখবো? নিউক্লিয়াস। দন্তন্যতে কি মনে রাখবো? নিউক্লিয়াস। তার মানে রবার্ট ব্রাউন কোনটা আবিষ্কার করছে? নিউক্লিয়াস। তো একে কি বলা হয়? অপর নাম কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা কেন্দ্রিকা নামেও কিন্তু অভিহিত করা হয়। এখন দেখো যে নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক, কিন্তু এই নিউক্লিয়াস কিন্তু সব কোষে উপস্থিত থাকে না। এখন কোন কোন কোষে নিউক্লিয়াস থাকে না সেটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিপ কোষ, মানুষের লোহিত রক্তকণিকা অর্থাৎ RBC, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলে কিন্তু নিউক্লিয়াস অনুপস্থিত। শ্বেত রক্তকণিকা এবং অনিচক্রিকার ক্ষেত্রে কিন্তু আমরা দেখে এসেছি যে এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা সেটা কিন্তু নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ নিউক্লিয়াস থাকে না। আবার কোনো কোনো কোষের ক্ষেত্রে কিন্তু একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। তো সেগুলো কি কি? ভাউসেরিয়া, বট্রিডিয়াম এবং স্যাপ্রোলিয়া। তো এইগুলো হচ্ছে কি? শৈবাল। এবং একটা ছত্রাক আছে যেটাতে হচ্ছে একাধিক নিউক্লিয়াস থাকে, সেটা হচ্ছে কি? পেনিসিলিয়াম। আর এদিকে দেখছি ভাউসেরিয়া, বট্রিডিয়াম এবং স্যাপ্রোলিয়া। এগুলো শৈবাল এবং ছত্রাক, অর্থাৎ শৈবাল এবং ছত্রাকে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট দশাও দেখা যায়। তো এই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এই দশার কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে কি? সিনোসাইট। বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে বলা হয় কি? সিনোসাইট। যদি এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে দেখা যেত সেটাকে কিন্তু বলা হতো প্লাজমোডিয়াম। এরপরে আসো যে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে আমরা বলতেছি কোষের মস্তিষ্ক। এখন এই কোষের ভিতরে এই নিউক্লিয়াসটা কতটুকু জায়গা দখল করে রাখে এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো নিউক্লিয়াস কোষের ভিতরে 10 থেকে 15% স্থান দখল করে
থাকতে পারে। আবার স্পার্ম বা শুক্রাণু যেটা আছে এটার ক্ষেত্রে কিন্তু 90%ই নিউক্লিয়াস, অর্থাৎ কোষের ভিতরে জায়গা দখল করে 10 থেকে 15%, কিন্তু স্পার্মের ক্ষেত্রে কিন্তু 90%ই কি থাকে, নিউক্লিয়াস থাকে। এরপরে আসো যে এই যে নিউক্লিয়াসের কথা আমরা বলতেছি, এটার গঠন কি, অর্থাৎ রাসায়নিক গঠনে কি কি উপাদান মূলত দরকার হয়। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কোনটা কোনটাকে বুঝি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, অর্থাৎ ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড এবং আরেকটা কি জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রোটিন। তো এখানে দেখো যে পানি, লিপিড, এনজাইম, ডিএনএ এবং সামান্য আরএনএ, কিছু কোএনজাইম এবং অন্যান্য উপাদান নিয়ে মূলত কি গঠিত হয়, এই নিউক্লিয়াস গঠিত হয়। তো দেখো যে এই নিউক্লিয়াসটা কয়টা অংশ নিয়ে গঠিত হয়। এই নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা গঠিত হয় 4টি অংশ নিয়ে। প্রথমটা কি, নিউক্লিয়ার এনভেলপ, যেটা হচ্ছে নিউক্লিয়াসের আবরণী হিসেবে কাজ করে। তারপর হচ্ছে নিউক্লিয় প্লাজম, অর্থাৎ যে তরলটা থাকে নিউক্লিয়াসের ভিতরে এটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। এবং এই নিউক্লিয় প্লাজমের ভিতরে কিন্তু ক্রোমাটিন তন্তু এবং যেই নিউক্লিয় লাসটা আছে সেটা কিন্তু অবস্থান করে। তো আসো যে এর যেই গঠন সেটা আমরা দেখে আসি। দেখো এটা হচ্ছে একটা পুরো কোষ, তো এর ভিতরে অবস্থান করতেছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চারদিকে যে আবরণটা ঘিরে আছে এটাকে বলা হচ্ছে কি, নিউক্লিয়ার এনভেলপ। এবং এই এনভেলপের ভেতরে থাকে হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। তো এখন যদি খেয়াল করো যে এই যে নিউক্লিয়াসের ভিতরের অংশ, এই যে ক্রোমাটিন তন্তু, এইগুলো যখন জল বিয়োজন হয়ে যায় এইগুলা কিন্তু আস্তে আস্তে আরো সরু হতে থাকে এবং এক সময় এসে কিন্তু এটা ভেঙে যায়। তো এই ক্ষেত্রে এই যে ক্রোমাটিন তন্তু, এটা কিন্তু জেনেটিক যে ইনফরমেশন এটা কিন্তু বহন করে, অর্থাৎ এটা কিন্তু জিন হিসেবে কাজ করে এবং জিনের ভিতরে কি থাকে, ডিএনএ থাকে। তো এই নিউক্লিয়াস কিন্তু একই সাথে কোষের মস্তিষ্ক যেমন কিন্তু আমাদের বংশ পরম্পরায়ও কিন্তু এই নিউক্লিয়াস ভূমিকা রেখে থাকে। এর যেই ভূমিকা রাখার কারণ সেটা হচ্ছে কি, ক্রোমাটিন তন্তু বা হচ্ছে এই যে নিউক্লিয়ার রেটিকুলাম। এরপরে দেখো যে এই যে নিউক্লিয়ার এনভেলপ আছে এটা হচ্ছে থাকে কয় স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট, এবং এটা কিন্তু একবারে লাগানো না, এর মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এইটার মাধ্যমে কিন্তু বাইরের যেগুলো দরকার উপাদান সেগুলো কিন্তু ভিতরে আসা যাওয়া করতে পারে। এরপরে দেখো যে নিউক্লিয়াসের যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলোর মধ্যে যে নিউক্লিয় প্লাজমটা ছিল, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরের যে তরল পদার্থ সেইটা কেমন, অর্থাৎ স্বচ্ছ, ঘন এবং দানাদার তরল পদার্থ। এবং এটাকে কিন্তু কি বলা হয়, ক্যারিও লিম্ব। আমরা জানি নিউক্লিয়াসকে কিন্তু ক্যারিও বলা হয়, তো লিম্ব মানে হচ্ছে তরল, তো এটাই নিউক্লিয় প্লাজমকে কি বলা হচ্ছে, ক্যারিও লিম্ব। এরপরে দেখো যে নিউক্লিয় প্লাজমের কাজগুলো কি কি। আমি বলছি যে নিউক্লিয় প্লাজমের ভিতরে কি কি অবস্থান করতেছে, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, তার মানে ক্রোমাটিন জালিকা ধারণ করা, নিউক্লিওলাস ধারণ করা এবং নিউক্লিয়াসের জৈবনিক কাজে সাহায্য করা। এছাড়া এনজাইম যে কাজটা করবে এর জন্য কিন্তু নিউক্লিয় প্লাজমটা দরকার, অর্থাৎ কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। এখন দেখো যে আমরা সাইটোপ্লাজম, অর্থাৎ এইটাও একটা তরল, নিউক্লিওপ্লাজম এটাও কিন্তু একটা তরল। তো এই দুইটা তরলের মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো দেখব। তো প্রথমত যে পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রধান অংশটা, প্রধান অংশ এটা সাইটোপ্লাজমটা কার প্রধান অংশ, প্রোটোপ্লাজমের প্রধান অংশ। আর নিউক্লিওপ্লাজমটা কি, নিউক্লিয়াসের ভিতরে যেহেতু থাকে তাহলে এটা কিসের প্রধান অংশ হবে, নিউক্লিয়াসের প্রধান অংশ। একটা হচ্ছে নিউক্লিয়াসের প্রধান অংশ আর একটা হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান অংশ। এরপর হচ্ছে অবস্থানটা কোথায়, প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে থাকে,
সাইটোপ্লাজমটা থাকে প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে। আর এই নিউক্লিওপ্লাজমটা থাকে কি, আমরা যদি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করতেছে নিউক্লিওপ্লাজম, তো এর বাইরে আমরা কি পড়ছি, নিউক্লিয়ার এনভেলপ দ্বারা কিন্তু আবরণ থাকে। তো নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত অবস্থায় নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। এরপরে দেখো যে নিউক্লিক অ্যাসিড, আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে শিখছি যে ভিতরে কি থাকে, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তার মানে সাইটোপ্লাজমের ক্ষেত্রে এটা থাকবে না এবং নিউক্লিওপ্লাজমের ক্ষেত্রে এটা থাকে। এছাড়া আছে প্রোটিন ও রাইবোজোম। সাইটোপ্লাজমে এর পরিমাণ কিন্তু খুবই কম, কিন্তু নিউক্লিওপ্লাজমের ক্ষেত্রে এর পরিমাণ খুবই বেশি থাকে। এরপরে আসো যে শোষণিক এনজাইম। নিউক্লিয়াসের ভিতরে কিন্তু কোনো ধরনের এনজাইম থাকে না, অর্থাৎ নিউক্লিওপ্লাজমেও কিন্তু কোনো ধরনের এনজাইম নাই, কিন্তু সাইটোপ্লাজমের ক্ষেত্রে এই শোষণিক এনজাইমটা কি থাকে। এরপরে আসো যে রঞ্জক। রঞ্জক ক্রোম যেটা থাকে না হচ্ছে নিউক্লিওপ্লাজমে, কিন্তু সাইটোপ্লাজমে সেটা উপস্থিত। এবং পরিশেষে আসে হচ্ছে এই দুইটার কাজ। তো সাইটোপ্লাজম কি করে, সাইটোপ্লাজমের ভিতরে কিন্তু বহু কোষীয় অঙ্গাণু রয়েছে, তাহলে কোষীয় অঙ্গাণু ধারণ করা কার কাজ, সাইটোপ্লাজমের কাজ। এবং এটা কিন্তু আমাদের যে বিপাক ক্রিয়া, এখানে কিন্তু কাঁচামাল সরবরাহ করে কে, সাইটোপ্লাজম। এরপরে আসে হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস কি, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন ধারণ করা, ক্রোমাটিন তন্ত্র। আমরা তো নিউক্লিয়াসের গঠনটা যখন দেখেছি তখন দেখেছি যে এখানে কি আছে, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। তো এই দুইটাকেই ধারণ করা কার কাজ, নিউক্লিওপ্লাজমের কাজ। এবং এইটার ভেতরে যেহেতু নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন থাকে, সেহেতু ডিএনএ তৈরির কাঁচামাল সরবরাহ করবে কে, নিউক্লিওপ্লাজম। এরপর আসো যে নিউক্লিয়াসের ভিতরে একটা কি জিনিস অবস্থান করে, নিউক্লিওলাস। এখন ক্রোমোজোমের যে স্থানটিতে লাগানো থাকে সেটিকে কি বলা হয়, স্যাড বা স্যাটেলাইট। এখন প্রশ্ন আসতে পারে যে ক্রোমোজোমের যে স্থানে নিউক্লিওলাস লাগানো থাকে সেই অংশটিকে কি বলা হয়, উত্তর হবে কি, স্যাড বা স্যাটেলাইট। এরপর হচ্ছে কি নিউক্লিওলাসের রাসায়নিক গঠন। নিউক্লিওলাসের রাসায়নিক গঠন নিউক্লিয়াসের রাসায়নিক গঠনের মতোই, অর্থাৎ প্রোটিন এবং আরএনএ ডিএনএ, অর্থাৎ আরএনএ ডিএনএ কে আমরা একত্রে কি বলি, নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে মূলত গঠিত হয় কি, এই নিউক্লিওলাস। তারপরে আসে হচ্ছে নিউক্লিয়াসের কাজ, কি সংশ্লেষণ করা, আরএনএ সংশ্লেষণ করা। যেহেতু নিউক্লিওলাসের ভিতরে কি আছে, আরএনএ আছে, ডিএনএ আছে, তো আরএনএ সিনথেসিস করবে কে, এই নিউক্লিওলাস। দেন হচ্ছে আরএনএ সিনথেসিসের মাধ্যমে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। তো প্রোটিন সংশ্লেষণ সংরক্ষণ করাও এর কাজ। এরপর আসে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে।